পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলেরই মোটামুটি প্রার্থীপদ ঘোষণা হয়েছে। সেই জায়গায় দেখা যাচ্ছে মেন দুটি দল তৃণমূল এবং বিজেপি তাদের ক্ষোভ বিক্ষোভ, এমনকি বামফ্রন্ট সেখানে দেখা যাচ্ছে তারা যত সংগঠিত তারা দলের বিরুদ্ধে কথা বলেন না, কিন্তু তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে কালীগঞ্জের প্রার্থী তামান্নার মাকে নিয়েও ক্ষোভ উগড়ে দিচ্ছেন বাম কর্মীরা। রীতিমতো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রার্থী পদ নিয়ে ক্ষোভ বিক্ষোভ কেন, কেন অসন্তোষ পার্টির মধ্যেই? রীতিমতো আমরা দেখলাম বিজেপির তো প্রার্থী পদ নিয়ে বিক্ষোভ, এমনকি শ্রমিক ভট্টাচার্যের পায়ে ধরে ফেলছে কর্মীরা। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো স্যারের সাথে। স্যার, প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রার্থী পদ ঘোষণা হয়েছে, সব থেকে ক্ষোভ বিক্ষোভ যেখানে দুটি দলের নজর কেড়েছে সেটা হচ্ছে একদিকে যেমন তৃণমূল কংগ্রেস, অপরদিকে তেমন বিজেপি। বিজেপির তো পার্টি অফিসে বিক্ষোভ, এমনকি শ্রমিক ভট্টাচার্যের পাও জড়িয়ে ধরে কান্নাকাটি করছে বিজেপি কর্মীরা যে কাকে দিয়েছেন প্রার্থী। শুধু তাই নয়, বহু জায়গায় বিজেপি যারা প্রার্থী হয়েছেন তারা তাদের লোকাল বা স্থানীয় স্তরে কিন্তু তেমন প্রভাব নেই। দেখো, এক একটা দলের এক এক জায়গায় এক এক রকম রাজনৈতিক কৌশল, এক এক রকম অবস্থান, এবং প্রার্থী পদ নিয়ে বিজেপি সমস্যা হলো আরএসএস। বিজেপির সমস্যা আরএসএস এই কারণে আমি বলছি যে আরএসএস কে তুমি বলতে পারো, মানে আমি একজন বিখ্যাত পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপককে মানে কোট করে বলছি যে বিজেপি হলো গুপ্ত সন্ন্যাসীর মতন, মানে খুব গুপ্তভাবে থাকে, কিন্তু যখন প্রার্থী পদের প্রশ্ন আসে তখন বলে এই আমার 10টা লাগবে, এই 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 ক্যান্ডিডেটটাকে নিতে হবে। ওই ক্যান্ডিডেটটা হয়তো আরএসএস করে, নিশ্চয়ই আরএসএস করে, বিজেপির ভাবধারা বিশ্বাসী, বহুদিন ধরে যুক্ত, কিন্তু সেইভাবে সক্রিয় একেবারে পুলিশের লাঠি খাওয়া দৈনন্দিন রাজনীতি করার লোক নয়, প্রকাশ্যে। হ্যাঁ, এইবার তুমি আমায় বলো, যে লোকটা সারা বছর ধরে রাজনীতি করলো, যে কনস্টিটুয়েন্সিতে পড়ে থাকলো, পুলিশের লাঠি খেলো, তুমি তাকে বাদ দিয়ে যখন ওই আরএসএস এর ওই গুপ্ত সন্ন্যাসীকে তুমি সামনে আনলে, যারা মানে তাদের ক্ষোভ আসবেই, তাদের বিক্ষোভ আসবেই। এমন ঘটনাই কিন্তু পশ্চিমবাংলায় এই মুহূর্তে বিজেপির বড় সমস্যা। দেখো, আরএসএস এর বিরাট যোগদান আছে, এই যে নরেন্দ্র মোদীর মাঠ ভরানো, সেটা তো আরএসএস এর একটা রোল আছে, বা আরএসএস ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে বিজেপির জন্য, এবং আরএসএস কে ছাড়া বিজেপির জয়ের সম্ভাবনাও নেই। কিন্তু আরএসএস এমন ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে নেয় যেটা বিজেপির কাছে বার্ডেন হয়ে ওঠে। মানে আরএসএস যখন প্রার্থী দেওয়ার প্রশ্ন আসে বা সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আসে, তখন ওদের সিদ্ধান্তটা কিন্তু ওরা চাপিয়ে দেয় বিজেপির উপর। আবার অনেক জায়গায় প্রার্থী এই না এদেরকে নিতে হবে, এখানে আমাদের লোক থাকবে। যদি হেরে যায় তখন আমরা আরএসএস, যদি হেরে যায় তখন আমরা আরএসএস, আমরা পার্টি কিচ্ছু বুঝি না, আমরা নিষ্পাপ লোক, আমরা মানে আমাদের যা করেছে বিজেপি করেছে, বিজেপি অন্যায় করেছে, মানে বিজেপি ঠিক মতন লিডারশিপ দিতে পারেনি, অমুক তমুক প্রচুর কথা তখন বলবে। অর্থাৎ পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি কিন্তু বারবার দেখতে পাচ্ছি আর আরএসএস এর ক্ষেত্রে। ধরো আমি তোমায় বলছি, বেলেঘাটাতে অভিজিৎরা লড়াই করেছে, আরো কিছু লোক, শুধু অভিজিতের নাম আমি কেন বলবো, তাহলে প্রকৃত যে পরিশ্রম করলো 5 বছর ধরে বেলেঘাটাতে, বিশ্বজিতের দাদা, তার মানে আমি তারটা বাদ দিলাম, মানে আরো তো কিছু লোক ছিল যারা দৈনন্দিন পরিশ্রমের সাথে যুক্ত ছিল, তুমি তাদেরকে প্রার্থী করলে না। আবার তুমি দেখো যে এমন কিছু প্রার্থী তুমি করলে, যেমন নিউ টাউনে রাজারহাট নিউ টাউনে এমন প্রার্থী তুমি করলে যে গতবার হেরে গেছে, যে সেই অর্থে দৈনন্দিন রাজনীতির সাথে নেই, তুমি কেন করলে সেটা তুমি বলতে পারবে। এরকম অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে কিন্তু আমি বলতে পারি, ধরো প্রিয়াঙ্কা টিউবওয়েল খুব গুরুত্বপূর্ণ লয়ার, ডেফিনেটলি গুরুত্বপূর্ণ লয়ার, কিন্তু প্রিয়াঙ্কা কি সত্যি এন্টারলিতে পড়েছিল? এন্টারলির দৈনন্দিন রাজনীতির সাথে প্রিয়াঙ্কা টিউবওয়েল কি সত্যি যুক্ত ছিল? আমি যতটুকু জানি যুক্ত ছিল না। আমি এরকম তোমাকে লম্বা লিস্ট দিতে পারি যে
প্রার্থী ধরে ধরে অনেক ক্ষেত্রেই সেই এলাকায় তার কোনো প্রভাব নেই, দৈনন্দিন রাজনীতি সেইভাবে করেনি, কিন্তু তাকে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে। এইটা কিন্তু আমি বলবো যে মেজর মিস্টেক। উত্তরবঙ্গে তো একটার পর একটা, উত্তরবঙ্গে মানে অসংখ্য প্রার্থী তাদের বিরুদ্ধে দলীয় স্তরে ক্ষোভ বিক্ষোভ তারা দেখিয়েছেন, প্রার্থী মানব না বলছেন, এরকম অসংখ্য আছে। এইবার বিজেপির ক্ষেত্রে যে আরএসএস এর রোলটা আমি তোমায় বললাম, বিজেপির দ্বিতীয় যে ফ্যাক্টরটা সেটা হলো যেহেতু 5 বছর গণ আন্দোলন করে ওঠেনি, দেখবে তুমি বহু প্রার্থীকে তুমি চিনতে পারছো না। অত বিরোধী রাজনৈতিক দল করলে 294টা প্রার্থীকেই চেনার কথা তোমার। মানে আমি তোমাকে পার্সোনালি বলছি 294টা না হোক, 2011 সালে তৃণমূল কংগ্রেসের 280টা প্রার্থীর নাম এক নাগারে বলে দিতে পারতাম। তার কারণ ওরা বছরকে বছর সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করে ওই এলাকার স্থানীয় অঞ্চলে মুখ হয়ে গেছিল। যেমন আমি তোমায় বলছি, উত্তরবঙ্গে রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহারের নেতা হয়ে উঠেছিলেন, মুখ হয়ে উঠেছিলেন। শিলিগুড়িতে গৌতম দেব মুখ হয়ে উঠেছিলেন। এইভাবে মানে প্রত্যেকটা এলাকাতে মানে একাধিক নেতা মুখ হয়ে উঠেছিলেন। মানে আমি তো বলছি, মানে আমি তোমাকে বলছি যে এই যে মানে কলকাতাতে যারা কাউন্সিলর ছিলেন তারা মুখ হয়ে উঠেছিলেন তার কারণ গণ আন্দোলন করে মানুষের সাথে সংযোগ তৈরি করে তারা যে ইমেজটা তৈরি করতে পেরেছিলেন তাতে কিন্তু নির্বাচনে তাদের সুবিধে হয়েছিল। বিজেপি এমন অনেক প্রার্থী করেছে যারা গত 5 বছরে গণ আন্দোলনের সাথে দলটাই তো গণ আন্দোলনের সাথে যুক্ত ছিল না। আমি বারবার তোমার চ্যানেলে অভিযোগ করেছি যে বিজেপি কোথায়, আর বিজেপি নেতারা আমাকে ব্যঙ্গ করেছে, আপনি স্টুডিও ছেড়ে আপনি মিছিল করুন, আপনি মিটিং এ নামুন, আপনি রাস্তায় নামুন, আপনি রাস্তায় নামেন কেন? আরে আমার কাজ তো বিশ্লেষণ করা। আর যা তোমরা রাজনৈতিক দল, তোমরা ক্ষমতা দখল করতে যাচ্ছ, তোমরা কিন্তু গণ আন্দোলন গড়ে না তুলেই এ রাজ্যে ক্ষমতা আসতে চাইছো। ফলে বহু সংখ্যক প্রার্থী আছেন যারা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে গণ আন্দোলন করেননি, যাদের পরিচিত এলাকায় নন, এবং মানে তারা বরঞ্চ যারা একটু একটু যুক্ত ছিলেন দৈনন্দিন কাছে তাদেরকে বাদ দিয়ে সেই গুপ্ত সন্ন্যাসীদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। এটা হলো বিজেপির সমস্যার জায়গা। ফ্যাক্ট। তৃণমূলের ফ্যাক্ট কিন্তু মানে নানা রকম। একটা হলো যে তৃণমূলের আইপ্যাকের একটা রেটিং, সেই রেটিং এর উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা অবস্থান। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার আমলের যা নেতা তাদেরকে ধরে রাখো। তাহলে এই মানে তৃণমূলের প্রার্থী পদের যে বিবাদ, তাতে না 3টি কোয়েশ্চেন আছে। অভিষেক আর মমতা যে অবস্থান, সেই অবস্থানের জন্য কিন্তু বহু প্রার্থী বাদ হয়ে গেছেন, আবার যুক্ত হয়েছেন। ধরো আমি তোমাকে বলছি, নন্দীগ্রামে যে পবিত্র করকে প্রার্থী করা হলো, সেটা একান্ত মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে অনেকদিন চেষ্টা করছিল, কিন্তু শেষ মুহূর্তে তাকে যোগদান করে, আমি বারবার বলছি যে এই পবিত্র কর, তার বিরুদ্ধে সরাসরি মার্ডারের মামলা আছে, তৃণমূল কংগ্রেস কর্মী মার্ডার 2021 বিধানসভায় জেল কেটেছে 6 মাস। একটা মানে একজনকে আমি প্রার্থী করছি যে আমারই কর্মীকে মার্ডার করেছে এবং যে আমারই সরকার 6 মাস জেলে পাঠিয়েছিল, তাকে আমি প্রার্থী করছি। সেখান থেকে একটা প্রশ্ন আসে, তাহলে এটা কি শুভেন্দু অধিকারী কি ওয়াক ওভার দিয়ে দেওয়া হলো? নন্দীগ্রামে তাহলে যে কৌশলটা নেওয়া হলো তাতে কি ওয়াক ওভার দিয়ে দিল? দেখো এখানে দুটো থিওরি আছে। আমার ব্যক্তিগত থিওরি হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৌশলটা এরকম ছিল যে মানে টিট ফর ট্যাট করব, অর্থাৎ আমি কাটা দিয়ে কাটা তুলবো, অর্থাৎ শুভেন্দুর লোককে দিয়ে শুভেন্দুকে হারানোর চেষ্টা করা। কিন্তু পবিত্র করের ব্যাকগ্রাউন্ড আমার মনে হয় ও চেক করেনি। হয়তো যদি ব্যাকগ্রাউন্ড চেক করতো যে তৃণমূল কর্মীকে মার্ডার করার অভিযোগে অভিযুক্ত এবং 6 মাস জেল খেটে এসছে, সেরকম প্রার্থীকে প্রার্থী করলে বিজেপির থেকে সদ্য আসা মুসলমানরাও ভোট দিবে না, আবার হিন্দুরাও ভোট দিবে না, আবার তৃণমূলের লোকরাও ভোট দিবে না। ফলে কার্যত শুভেন্দু অধিকারীকে জিতে দেওয়া
জিতিয়ে দেওয়া। এখানে কিন্তু ওর কৌশলটা কি ছিল? কৌশলটা ছিল হলো যে ভাই কাটা দিয়ে কাটা তুলবো, শুভেন্দুর লোককে দিয়ে শুভেন্দুকে হারাবো। কিন্তু এখানে দ্বিতীয় একটা কনস্পিরেন্সি থিওরি আছে। আমি বহু সাংবাদিকদের, সিনিয়র সাংবাদিকদের সাথে কথা বলেছি, আমাকে বলছে যে বিশ্বনাথ দেখো, এমন তো নয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে ওখানে পবিত্র করের মতন একটা দুর্বল প্রার্থী দিয়ে আসলে ভবানীপুরে শুভেন্দুকে অনেকটা প্রচারের সুযোগ করে দিল। অর্থাৎ কনস্পিরেন্সি থিওরি এখানে কেউ কেউ আনছেন, আমি তার সাথে একমত নই। কিন্তু কনস্পিরেন্সি থিওরিটা কি? যে পবিত্র কর একটা দুর্বল প্রার্থী, ফলে শুভেন্দু অধিকারী অনেক সুযোগ পেয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার। অর্থাৎ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হারুক, এটা মানে কিন্তু মানে অন্দরমহলের একটা জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার যদি হারে, তাহলে তাহলে কি তাকে মুখ্যমন্ত্রী পদে আবার বসানো যায়? তাহলে কি ক্ষমতা দখলের একটা আভ্যন্তরীণ লড়াই মমতা অভিষেকের মধ্যে আছে, যেটা বারবার বিভিন্নভাবে ফুটে উঠে। এই কনস্পিরেন্সি থিওরি, যদিও আমি সাবস্ক্রাইবার নই, কিন্তু এই কনস্পিরেন্সি থিওরি পশ্চিমবাংলায় কিন্তু চলছে। কিন্তু মানে তৃণমূলের তাহলে প্রার্থী পদে প্রথম যে এই ক্ষোভ বিক্ষোভ তুমি দেখছো, এই বিপুল সংখ্যক পুরনো প্রার্থী, মানে না আমি বলছি প্রত্যেকটা আলাদা আলাদা ইস্যু। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যে অবস্থান, সেইখান থেকে কেউ তৃণমূলের প্রার্থী পদ থেকে ছিটকে গেছেন, কেউ আবার যুক্ত হয়েছেন। এইবার আরেকটা অভিযোগ সরাসরি পূর্বস্থলী পূর্ব থেকে তপন চট্টোপাধ্যায় করেছেন, বর্তমান বিধায়ক। তিনি একদম প্রকাশ্যে যে ভাই টাকা দিতে পারেনি, আমাকে প্রার্থী হয়। 20 লক্ষ না, 20 লক্ষ টাকা দিতে পারিনি, তাই আমাকে প্রার্থী করেনি। তার মানে টাকা, তাহলে মানে কিছু কিছু জায়গায় টাকার ফ্যাক্টর হয়েছে প্রার্থী হওয়ার জন্য, টাকার বিনিময়ে প্রার্থী হয়েছে। তার মানে এইটা কিন্তু শুধু একা তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলীর বর্তমান বিধায়ক, তৃণমূলের বিধায়ক, তিনি করছেন তা নয়। মঞ্জু বসু, যিনি নোয়াপাড়ার বিধায়িকা ছিলেন, বিকাশ বসু, যার উপর ভিত্তি করে মানে বলা যায় যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের প্রভাব বেড়েছিল, এবং বিকাশ বসুর হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের কনটেক্সটেই ব্যারাকপুরে সিপিএম এর দুর্গ ভেঙে যায়। তার স্ত্রী মঞ্জু বসু কে তিনিও সরাসরি অভিযোগ এনেছেন যে আমি টাকা দিতে পারিনি, তাই তো একই অভিযোগ এনেছে, তো আমি ভুল বলছি না তো? এরকম কিন্তু আমি তোমায় বলছি অসংখ্য প্রার্থী কিন্তু তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন, ভাই টাকা দেয়নি, হয়নি, টাকা চেয়েছিল, এবং সরাসরি আইপ্যাকের বিরুদ্ধে অভিযোগ তারা আনছেন। এই অভিযোগ আরেকজন ব্যক্তি এনেছেন, খগেশ্বর রায়। খগেশ্বরকে জলপাইগুড়ির রাজগঞ্জের 2009 সালের বিধায়ক, মানে 11-র ক্ষমতার পরিবর্তনে না, উপনির্বাচনেই খগেশ্বর জয়ী হয়েছিল। খগেশ্বরের প্রভাব আছে মানে রাজগঞ্জ অঞ্চলে। জলপাইগুড়ি আর শিলিগুড়ির মাঝখানে হলো রাজগঞ্জ। এই রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে খগেশ্বর একদম সরাসরি অভিযোগ এনেছে যে স্বপ্না বর্মন কে প্রার্থী করা হয়েছে, আমাকে করা হয়নি, কারণ আমার কাছে টাকা চেয়েছিল, আমি দিতে পারিনি। ফলে টাকার বিনিময়ে প্রার্থী হয়েছেন বা টাকা দিতে পারিনি জন্য বাদ গেছেন, এই অভিযোগটা আরেকটা কারণ যে কেন বাদ পড়া প্রার্থীরা, তিনি খগেশ্বর বর্মন হন, মঞ্জু বসু হন, তপন চট্টোপাধ্যায় হন, তারা বিক্ষোভ দেখিয়েছেন। বিক্ষোভের আরেকটা বড় কারণ কিন্তু আমডাঙ্গার বর্তমান যিনি বিধায়ক, তাকে ঘিরে। এবং আরেকটা হলো উষারানী মণ্ডল বর্তমান বিধায়িকা, তাকে কেন্দ্র করেও কিন্তু একটা বড় ক্ষোভ বিক্ষোভ আছে। তার মধ্যে আমি বলবো রফিকুল ইসলাম, যিনি আমডাঙ্গার তৃণমূলের বিধায়ক, বহুদিনের বিধায়ক উনি। এই মানুষটা উদারপন্থী মানুষ। এই মানুষটা দুর্গাপূজাতেও অংশ নেয়, হোলিতে অংশ নেয়, হিন্দুদেরও মানে মানুষ, মুসলমানদেরও মানুষ, কোনোদিন হিন্দু মুসলমান করেনি। এই মানুষটাকে সরে যেতে হলো একটা র্যাডিক্যাল ইসলামিক মানুষের সামনে, অর্থাৎ তাকে পীরজাদা কাসিম সিদ্দিকী, তাকে আনা হলো। কারণ রফিকুলের বিরুদ্ধে একটা শ্রেণীর মানে সংখ্যালঘুদের তরফ থেকে অভিযোগ আসছিল,
ও বড্ড হিন্দু হিন্দু করে। আসলে তা নয়, মানুষটা হিন্দু মুসলমান সবাইকে নিয়ে একদম কম, মানে পুরোনো দিনের কংগ্রেস নেতাদের ঘরানা, হিন্দু মুসলমান সবাইকে নিয়ে চলে। কিন্তু এই মানুষটাকে সরে যেতে হলো একটা র্যাডিক্যাল ইসলামিক ফেস আনার জন্য। র্যাডিক্যাল ইসলামিক ফেস কি? কাসিম সিদ্দিকী, যে পুরোপুরি মুসলিম ভাবনা চিন্তা কঠোরভাবে পালন করার পক্ষে। ফলে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভাবনাটা এই, যে ভাই আমি মৌলানাদেরকেও বার্তা দিব, আমি কাসিম সিদ্দিকীর পীরজাদা তাদেরকেও বার্তা দিব, যাতে তাদের অনুগামীরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। এখানে অঙ্কটা কিন্তু সংখ্যালঘু ভোটটা নিশ্চিত করবার জন্য আমার রফিকুল ইসলাম চলছে না, আমাকে আরো কঠোর লোক চাই। সেই কঠোর লোক হিসেবে কিন্তু কাসিম সিদ্দিকীকে চাই। ফলে এই জায়গাগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে যে শওকতকে সরানোর মানেটা কি? ক্যানিং পূর্ব থেকে এটা সবাই জিজ্ঞাসা করছে, কেন হঠাৎ করে নওশাদ সিদ্দিকী যে ফেস একদম তার বিরুদ্ধে না, দেখো এইটা কিন্তু আমি বলবো কৌশলগত একটা অবস্থান। শওকতকে সরানোর পেছনে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা দীর্ঘ রাজনৈতিক পরিকল্পনা আমার চোখে ধরা পড়েছে। কি সেটা হলো এই, যে ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেস যদি কলা গাছকে দাঁড় করায় তাও জিতবে, এমন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে। আর বিজেপির তো ওখানে মুসলিম ভোট যা আছে ওখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই। এবার ভাঙরে বিজেপি নেই, বিজেপি অল্প কিছু ভোট আছে, মানে মানে জয় করার মতন ভোট নেই। না, নেই বললে চলে না, 20-25 হাজার 30 হাজার ভোট আছে, কিন্তু তা দিয়ে তো একটা কনস্টিটিউয়েন্সি জেতা যাবে না। কিন্তু ওখানে মুসলিম মুখ হিসাবে উঠে আসছে আইএসএফ বিধায়ক নওশাদকে জেলে পুরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দমাতে পারেনি। শুধু তাই নয়, নওশাদ যেভাবে গণতান্ত্রিক কথা বলে, বিধানসভার মধ্যে একটা আস্থা তৈরি করতে পেরেছে, সবসময় শান্তির বার্তা দেয়, সবসময় মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের নিয়ে কথা বলে। ফলে নওশাদ কিন্তু ক্রমশ পশ্চিমবাংলায় মধ্যবিত্ত শিক্ষিত মুসলমানদের মুখ হয়ে উঠছে। ফলে নওশাদ থাকা মানে তৃণমূল কংগ্রেসের মানে মাইনরিটি ভোটটা হারানোর সম্ভাবনা সবসময় থাকবে। ফলে নওশাদকে যে কোনো মূল্যে হারাতে হবে। সেই কারণেই শওকতকে বেশ মানে প্রায় 1.5 বছর আগেই মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ভাঙরের অবজারভার নিয়োগ করে। মানে ভাঙরে আমরা কি জানতাম, আরাবুলই শেষ কথা। ভাঙরে আরাবুলকে সরিয়ে দিয়ে তার বাহিনীকে সরিয়ে দিয়ে ওখানে কিন্তু শওকত মোল্লাকে দায়িত্ব দিয়ে দেয়। লং টার্ম স্ট্র্যাটেজি হলো শওকতকে দাঁড় করাবো, শওকত মারপিট, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বোম বাদে। ফলে তাকে দিয়ে আইএসএফ এর সিটটা কারবো, যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখবে তুমি বলেছিলেন প্রচার পর্বের প্রথম দিকে যে আমার বারুইপুর থেকে বলেছিলেন যে দক্ষিণ 24 পরগনা 31-31 করতে হবে এইবার, এবং 31-31 করবার পরের দিনই দেখবে ভাঙড়ের মারপিট লেগে গেল। আমরা সবাই সমালোচনা করলাম যে যেই না নেতা বার্তা দিল সেই তৃণমূলীরা তাণ্ডব শুরু করে দিল। ফলে এইখানে কিন্তু শওকত মোল্লাকে পরিষ্কার পেশি শক্তি দিয়ে হারানোর জন্যই নামানো হয়েছে। ফলে এখানে কৌশল হলো কি, যে একমাত্র আইএসএফ বিধায়ক যিনি সংখ্যালঘু মুসলমানদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য নেতা, তাকে যে কোনো মূল্যে হারাতে হবে, সামদান দ্বন্দ্ব দিয়ে যে কোনো মূল্যে হারাতে হবে। ফলে সেই কারণেই কিন্তু শওকতকে অনেকদিন আগের থেকে পরিকল্পনা করে প্রথমে মানে অবজারভার করা হলো ভাঙড়ের, তারপরে ক্যান্ডিডেট করা হলো। না হলে রাজনৈতিক ক্যারিয়ার তো শেষ হয়ে যাবে শওকতের। না মানে এটা তো ধরো আমার বলছি যে এটা কিন্তু মানে শওকতের কাছে, শওকতরা রিজিওনাল লিডার, ওদের ব্যবহৃত হয়। বাম আমলে বামেরা ব্যবহার করেছে, তৃণমূলের আমলে তৃণমূল ব্যবহার করছে। কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে শাসন করছেন সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে নিয়ে, সেখানে চিট ধরতে পারে যদি নওশাদ সিদ্দিকীর মতন মুখ উঠে আসে। ফলে তাকে বিধানসভায় যাওয়া আটকাও, সেই কারণে শওকতকে নামানো একটা পরিষ্কার রাজনৈতিক কৌশল। দেখো এই মানে প্রার্থীর যে ক্ষোভ বিক্ষোভ, সেই প্রার্থীদের ক্ষোভ বিক্ষোভের মধ্যে ঢুকে গেছে সিপিএম এর নামও, যে সিপিএম আদতেও একটা সিট পাবে কি পাবে না
বা একটা দুটো সিট পাবে কি পাবে না সেটা নিয়েই মানে মানে মানুষ ইয়ে করছে, মানুষের ভাবনা ওখানেই। সেইখানে তমন্নার মা, ফুটফুটে 9 বছরের মেয়েটি যেভাবে তৃণমূলের ঘাতকরা মেরে ফেলেছিল উপনির্বাচনে, কালীগঞ্জে উপনির্বাচনে, তারপরে যথার্থভাবেই তমন্নার মাকে আহ ইয়াস, ওর নামটাও প্রার্থী করা হয় কালীগঞ্জ থেকে, এবং সেটাকে আবার সিপিএম এর একদল লোক মানতে পারেনি। এইটা কিন্তু আবার হয়েছে পিতৃতান্ত্রিক মানসিকতা থেকে, মানে সংখ্যালঘু মুসলিমদের একটা অংশ মেয়েরা প্রার্থী হবে এই ভাবনাও কিন্তু কাজ করেছে। ফলে মেয়ে মানে মহিলা প্রার্থী হবে, তার কথা শুনতে হবে, তাকে সামনে রেখে মিটিং মিছিল করতে হবে, এই জায়গা থেকে কিন্তু সিপিএম এর মধ্যেও পিতৃতান্ত্রিকতা যে আছে সেই জায়গা থেকে কিন্তু আসলে এই পার্টি অফিস ভাঙচুর করা, তমন্নার মা যাতে প্রার্থী না হতে পারে তার জন্য উদ্যোগ নেওয়া বা ক্ষোভ বিক্ষোভ দেখানো, সেটা করেছে। ফলে সবগুলো রাজনৈতিক দল কিন্তু আজকে তারা প্রার্থীপদ দেওয়ার ক্ষেত্রে মসৃণ ভাবে প্রার্থীপদ দিতে পারেননি। তার একটা কারণ, মানুষের সাথে তারা কথা বলেননি অনেক ক্ষেত্রেই। তারা উপর থেকে স্ট্র্যাটেজি অনুসারে প্রার্থী দিয়েছেন। কেউ আবার মানে কারো প্রার্থীপদ, যেমন বিজেপির প্রার্থীপদে মানে আরেকটা বাইরের শক্তিরও ভূমিকা আছে, আরএসএস এর। ফলে এই সব মিলে তুমি যদি দেখো, মানে লোকাল লেভেলের মানুষের সাথে কথা বলে প্রাত্যহিক রাজনীতির সাথে যুক্ত তাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রে ইগনোর করা হয়েছে। তার ফলেই স্থানীয় অঞ্চল থেকে ক্ষোভ বিক্ষোভ, পার্টি অফিসে ঘেরাও করা, বিজেপি সভাপতির কাছে চলে আসা, পায়ে পড়া, বা সিপিএম এর মতন দলের রেজিমেন্টেড পার্টির কর্মীরাও পার্টি অফিসে গিয়ে ভাঙচুর করা, বা তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক সরাসরি টাকা না দেওয়ার অভিযোগ, এই সবগুলো যদি তুমি দেখো তাহলে প্রার্থী দিয়েই তো এই প্রার্থীরাই তো আগামী দিনের তোমার বিধায়ক হবে। দিনের শেষে কিন্তু তোমাকে এটা মানতেই হবে, এটা বলতেই হবে, তোমাকে জোর গলায় বলতে হবে যে যদি প্রার্থী তোমার ঠিক মতো না হয়, টাকা পয়সার বিনিময়ে যদি প্রার্থী হয়, সে যখন বিধায়ক হবে সে কি জনগণের সেবা করবে না নিজের সেবা করবে?